লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিমের আমি মেজর ডালিম বলছি বইয়ের এই পর্বে। দলীয় সুবিধাবাদী গোষ্ঠী নিজেদের স্বার্থ ও ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তাকে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য প্ররোচনা দিতে থাকে। দেশে এক দলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করে গণতন্ত্রের কবর রচনা করে এক আদেশ জারি করলেন শেখ মুজিব। বঙ্গবীর জেনারেল ওসমানী এরপরও তার বক্তৃতায় নির্ভয়ে বলেন, আমরা ইয়াহিয়া খানকে সরিয়ে মুজিব খানকে চাই না। আমার প্রাণনাশের দ্বিতীয় প্রচেষ্টা। উত্তরবঙ্গে কর্মক্ষেত্র পরিদর্শন করতে যাবার সময় ওই ঘটনা ঘটে। 1975 সালের প্রথমার্ধে সারিয়াকান্দি এবং ধুনটেতে তখন আমাদের প্রজেক্টের কাজ চলছে। একদিন আমার উপর দায়িত্ব পড়ল কিছু মেশিনপত্র নিয়ে প্রজেক্ট পরিদর্শনে যেতে হবে। স্বপন ব্যবসার কাজে দেশের বাইরে, নূরও বিশেষ একটা কাজে ঢাকাতেই আটকা পড়েছে। তাই বাধ্য হয়েই আমাকে ওই দায়িত্ব নিতে হয়েছিল। ট্রাকে মাল ভর্তি করে রওনা হলাম। আমি নিজের গাড়িতেই যাব, কারণ আমাকে তাড়াতাড়ি আবার ঢাকায় ফিরতে হবে অন্য আরেকটি কাজে। আরিচা ঘাটে পৌঁছে দেখি ফেরি বিভ্রাট। নগরবাড়ি ঘাটে পৌঁছালাম বেশ রাত করে। রাতে ড্রাইভ করা সেই সময় ছিল বিপজ্জনক। তাই ঠিক করলাম ঘাটেই রাতটা কাটিয়ে ভোরে রওনা দেব গন্তব্যস্থলের উদ্দেশ্যে। প্রায় উত্তর এবং পশ্চিমাঞ্চলে যাওয়া আসা করতে হয় নগরবাড়ি ঘাট দিয়ে। ঘাটের ছাপড়া বেড়ার একটা রেস্টুরেন্ট বিশেষ পরিচিত। সবসময় এই রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করে থাকি আমরা যাত্রাকালে। সেই সুবাদে মালিক হাজি সাহেবের সাথে বেশ হৃদ্রতা হয়ে গেছে। আমাদের সবসময় বিশেষ খাতির যত্ন করে পছন্দ মাফিক টাটকা মাছ রেঁধে খাওয়ান হাজি সাহেব। হাজি সাহেবকে সমস্যাটা বোঝাতে বললাম। হাজি সাহেব তো রাতটা তো এখানেই কাটাতে হয় আজ। হাসি মুখে হাজি সাহেব জবাব দিল, কোনো অসুবিধা নেই স্যার, চকি একটা পাইতা দিমু, বিছানাপত্র বাসা থেইকা আয়না দিমু, মশারিও একটা লাগাইয়া দিমু। রাতের খাবারের পর বাইরে বেরিয়ে দেখি আমার ট্রাক ড্রাইভার এবং অন্য সবাই 29 খেলছে ট্রাকের পাশেই। ঘুম আসছিল না। ভাবলাম ওদের সাথে কিছুক্ষণ তাসই খেলা যাক। অল্প সময়েই খেলা জমে উঠল। খেলা ভীষণ জমেছে। তখন মাঝরাত্রি পার হয়ে গেছে, টেরও পাইনি। হঠাৎ করে স্ট্রেন গানের ব্রাশ ফায়ারের শব্দ শুনতে পেলাম। নিরাপত্তার জন্য সবাইকে ট্রাকের নিচে শুয়ে পড়তে নিজেও কভার নিলাম। ট্রাকের নিচে শোয়া অবস্থায় দেখলাম হাজি সাহেবের রেস্টুরেন্টকে টার্গেট করে দুজন লোক এক নাগাড়ে গুলি ছুড়ে চলেছে। পাশে দাঁড়িয়ে আছে একটা জিপ। মিনিট খানেক গুলিবর্ষণ করে লোক দুটো জিপে ওঠার পর জিপটা উত্তর দিকে চলে গেল। হাজি সাহেবের বাসা দোকানের কাছেই। গোলাগুলির আওয়াজ থামতেই তিনি হন্তদন্ত হয়ে ছুটে এলেন কয়েকজন স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে। আমরাও বেরিয়ে এলাম ট্রাকের নিচ থেকে। আমাকে অক্ষত অবস্থায় দেখতে পেয়ে হাজি সাহেব দৌড়ে এসে আমাকে বুকে জড়িয়ে ধরলেন। বেচারা নিজেকে সামলাতে না পেরে বাচ্চাদের মতো কাঁদছিলেন আর বলছিলেন, আল্লাহ মেহেরবান, শুকর আলহামদুলিল্লাহ, সত্যিই আল্লাহ মেহেরবান। অন্যরা বুঝতে না পারলেও আমি আর হাজি সাহেব ঠিকই বুঝতে পেরেছিলাম কি উদ্দেশ্যে গুলি ছোড়া হয়েছিল। পরদিন অতি প্রত্যুষে ট্রাক ড্রাইভার ও অন্যদের গন্তব্যস্থলে চলে যাবার নির্দেশ দিয়ে আমি ঢাকায় ফেরত এলাম। এই ঘটনার ব্যাপারে বিশেষ ঘনিষ্ঠ মহল ছাড়া অন্য কারো সাথেই আলাপ করলাম না। এরপর থেকে নেহাত প্রয়োজন ছাড়া আমি ঢাকার বাইরে তেমন একটা যেতাম না। বাইরের কাজ দেখাশোনার দায়িত্ব নূর ও স্বপনকেই নিতে হয়। বাকশাল ছিল দুমুখী অস্ত্র। শেখ মুজিব বাকশালের মাধ্যমে নিজেদের ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিলেন এবং শেখ মনি এবং তার দোসররা চেয়েছিল বাকশালের ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে। দেশের এই দুরবস্থায় শেখ মুজিবের ক্ষমতা লিপ্সা বেড়ে গেল। ক্ষমতার চূড়ায় অবস্থান করেও তার সন্তুষ্টি ছিল না। রাষ্ট্রের সর্বক্ষমতা তার নিজের হাতে কুক্ষিগত করার জন্য তিনি এক দলীয় শাসন ব্যবস্থার কথা চিন্তা করতে লাগলেন। স্বাধীনতা যুদ্ধের একটি মূল উপাদান ছিল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা। এর জন্যই হয়তোবা শেখ মুজিব এতদিন এর সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি। তার এই মনোভাব জানতে পেরে দলীয় সুবিধাবাদী গোষ্ঠী নিজেদের স্বার্থ ও ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তাকে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য প্ররোচনা দিতে থাকে। 1974 সালের সেপ্টেম্বর থেকেই শেখ মুজিব এক দলীয় শাসন ব্যবস্থার পক্ষে প্রচারণা শুরু করেন। নভেম্বর 1974-এ মস্কোপন্থী দলগুলোও সংসদীয় গণতন্ত্রের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে সরকারকে এক দলীয় শাসন কায়েম করার জন্য আহ্বান জানায়। শেখ মুজিবের একান্ত বিশ্বস্ত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মনসুর আলীকে সোভিয়েত ইউনিয়নের দূতাবাসে ডেকে এক দলীয় সরকার কায়েমের পরামর্শ দেওয়া হয়। মনসুর আলী শেখ মনি এবং মস্কোপন্থী রাজনৈতিক দলগুলোর প্ররোচনা এবং শেখ মুজিবের নিজেদের ক্ষমতা আরও বাড়িয়ে তোলার বাসনা ও রাষ্ট্রকে
সব দিক দিয়ে তার এবং তার দলের অবগত রাখার জন্য এক দলীয় সরকারের কায়েমের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 1975 সালের জানুয়ারি মাসের 18 তারিখে একদলীয় সরকার প্রতিষ্ঠার প্রস্তাব যখন সংসদীয় দলের মিটিংয়ে উত্থাপন করা হয়, তখন প্রস্তাবটির বিপক্ষে মত প্রকাশ করেননি সংসদীয় দলের বেশিরভাগ সদস্য। এ অবস্থায় মিটিংয়ে বলা হয়, এ প্রস্তাবের বিরোধিতা করা হলে শেখ মুজিব পদত্যাগ করবেন, নতুবা একটি মেরুদণ্ডহীন সংসদ সৃষ্টি করে এ প্রস্তাব পাশ করানো হবে। এই কথা শোনার পর মুজিবের ইচ্ছাকে অনেকটা বাধ্য হয়েই সবাইকে মেনে নিতে হয়। 1975 সালের 25 জানুয়ারি জরুরি আইন ঘোষণার মাত্র 27 দিন পর দেশে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করে গণতন্ত্রের কবর রচনা করে এক আদেশ জারি করলেন শেখ মুজিব। সারা জীবন যে শেখ মুজিব গণতন্ত্রের জন্য সংগ্রাম করে এসেছিলেন, তিনিই বাংলাদেশের একদলীয় শাসনতন্ত্র কায়েম করে সর্বপ্রথম স্বৈরতান্ত্রিক একনায়কতন্ত্র কায়েম করেন। বাংলাদেশে একদল শাসনতন্ত্র প্রবর্তনের ফলে দেশের সকল বিরোধী দল বাতিল বলে গণ্য হয়। বাকশাল গঠন করার আগে শেখ মুজিব কোনো পদ্ধতিই অনুসরণ করেননি। সংসদীয় দলের মিটিংয়ে অনেকেই বাকশাল গঠনের বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন। দ্বিতীয় দিনের অধিবেশনে জনাব নূরে আলম সিদ্দিকী 55 মিনিট বক্তৃতা করেন। দ্বিতীয় দিনের অধিবেশনে তার জ্বালাময়ী বক্তৃতায় শেখ মুজিব প্রমাদ গুনেছিলেন। তার কারণ, এ বক্তৃতাকে সংসদ সদস্যদের বৃহৎ অংশ ঘন ঘন করতালির মাধ্যমে সমর্থন জানালো। এই বক্তৃতার পর অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। পরদিন জনাব মিজানুর রহমান চৌধুরী এবং জনাব শামসুল হকও বক্তৃতা করার অনুমতি চান, কিন্তু তাদের সে অনুমতি না দিয়ে জনাব শেখ মুজিব গম্ভীর স্বরে সবাইকে বললেন, আর বক্তৃতা নয়, তোমরা আমারে চাও কিনা সে কথা শুনতে চাই। সবাই তার এ ধরনের বক্তব্যে স্তম্ভিত হয়ে গিয়েছিল। কথা ছিল সব সদস্যকেই এ প্রস্তাবের উপর বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। তিনি আরও বলেন, বলো আমারে চাও কিনা। এরপর তার বিরোধিতা করার সাহস আর কারো হয় না। কিন্তু বঙ্গবীর জেনারেল ওসমানী এরপরও তার বক্তৃতায় নির্ভয়ে বলেন, আমরা ইয়াহিয়া খানকে সরিয়ে মুজিব খানকে চাই না। এরপর 20 জানুয়ারি বসে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সংঘটিত সেই কলঙ্কিত অধিবেশন। 25 জানুয়ারি সংসদে কোনো রকম বিতর্ক ছাড়া গণতন্ত্রকে পুরোপুরি সমাহিত করে পাশ করানো হয় চতুর্থ সংশোধনী। মাত্র এক বেলার সেই অধিবেশনের স্পিকার ছিলেন জনাব আব্দুল মালেক উকিল। এই আব্দুল মালেক উকিলই মাত্র 3 মাস আগে 16 অক্টোবর সংসদ ভবনে পার্লামেন্ট সংক্রান্ত এক সেমিনারে বলেছিলেন, আমাদের জনগণের জন্য সংসদীয় গণতন্ত্রই সর্বাপেক্ষা উপযোগী বলে বিবেচিত হয়েছে। তারই পৌরোহিত্যে চালু হয়ে গেল প্রেসিডেন্ট পদ্ধতির সরকার। বাতিল করে দেওয়া হলো সকল বিরোধী দল। পাশ কাটিয়ে নেওয়া হলো একদলীয় স্বৈরাচারী শাসন ব্যবস্থা। প্রেসিডেন্টকে সর্বময় ক্ষমতা দিয়ে শপথ পড়িয়ে নিলেন সেই আব্দুল মালেক উকিলি। ওই চতুর্থ সংশোধনীতে বলা হয়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারবেন। প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা সংসদ সদস্য না হলে ভোট দিতে পারবেন না। প্রধানমন্ত্রী বা উপমন্ত্রী সংসদ সদস্য হবেন তেমন কোনো বাধ্যবাধকতা নেই। মন্ত্রী পরিষদ রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন, তবে রাষ্ট্রপতি তা কার্যকর করলেন কি করলেন না সে সংক্রান্ত ব্যাপারে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। ওই অধিবেশনে জরুরি ক্ষমতা বিল কোনো আলোচনা ছাড়াই আইনে পরিণত হয়ে যায়। 25 জানুয়ারি দুপুর 1:15 এক সংক্ষিপ্ত অধিবেশনে জারিকৃত চতুর্থ সংশোধনীতে বলা হয়, এই আইন প্রণয়নের পূর্বে যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত ছিলেন তিনি রাষ্ট্রপতি পদে থাকবেন না এবং রাষ্ট্রপতির পদ শূন্য হবে। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন এবং রাষ্ট্রপতির কর্মভার গ্রহণ করবেন। এই আইন প্রবর্তনের ফলে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বহাল থাকবেন এমনইভাবে যেন তিনি এই আইন দ্বারা সংশোধিত সংবিধানের অধীনেই রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। সংশোধিত সংবিধান অনুযায়ী বাংলাদেশে একজন রাষ্ট্রপতি, একজন উপরাষ্ট্রপতি থাকবেন। রাষ্ট্রপতি প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন। কার্যকালের মেয়াদ 5 বছর। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকবে। তিনি প্রত্যক্ষভাবে অথবা অধীনস্থ কর্মচারীদের মাধ্যমে যে ক্ষমতা নির্ধারণ করবেন, উপরাষ্ট্রপতি শুধুমাত্র সেই ক্ষমতাই প্রয়োগ করতে পারবেন। রাষ্ট্রপতিকে তার দায়িত্ব পালনে সাহায্য ও পরামর্শ দানের জন্য একটি মন্ত্রী পরিষদ থাকবে। রাষ্ট্রপতি তার বিবেচনায় সংসদ সদস্যদের মধ্যে থেকে কিংবা সংসদ সদস্য হওয়ার যোগ্য এরূপ ব্যক্তিদের মধ্যে হতে একজন প্রধানমন্ত্রী ও আবশ্যক মনে করলে অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী নিয়োগ করতে পারবেন। প্রত্যেক মন্ত্রী সংসদে বক্তৃতা করতে এবং কার্যাবলীতে অংশ নিতে পারবেন।
তবে তিনি যদি সংসদের সদস্য না হন তাহলে ভোট দান করতে পারবেন না। রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদের সভায় সভাপতিত্ব করবেন অথবা তার নির্দেশে উপরাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ওই সভায় সভাপতিত্ব করতে পারবেন। মন্ত্রীগণ রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী নির্ধারিত সময়সীমা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন। সংশোধিত সংবিধানে রাষ্ট্রপতিকে দেশে শুধুমাত্র একটি রাজনৈতিক দল গঠন করার ক্ষমতা দেওয়া হয়েছে, যা জাতীয় দল নামে অভিহিত হবে। সংশোধনীতে কার্যভারকালে তার বিরুদ্ধে কোনো আদালতে কোনো ফৌজদারি কার্যধারা দায়ের করা বা চালু রাখা যাবে না এবং তার গ্রেপ্তার বা কারাবাসের জন্য কোনো আদালত হতে পরোয়ানা জারি করা যাবে না। জাতীয় দলের ঘোষণায় বলা হয়, কোনো ব্যক্তি জাতীয় দল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল গঠন কিংবা ভিন্ন ধারার কোনো রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করতে পারবেন না। ওই সংশোধনীর পক্ষে 294 জন সংসদ ভোট দেন, কেউ বিরোধিতা করেননি। সংসদে 2 ঘন্টা 5 মিনিট স্থায়ী ওই অধিবেশনে স্পিকার ছিলেন আব্দুল মালেক উকিল। বিলের বিরোধিতা করেছিলেন 3 জন বিরোধী ও 1 জন স্বতন্ত্র সদস্য ওয়াকআউট করেন। এরা হলেন জাসদের আবদুল্লাহ সরকার, আব্দুস সাত্তার মঈনুদ্দিন আহমেদ ও স্বতন্ত্র সংসদ মানবেন্দ্র নারায়ণ লারমা। আতাউর রহমান খান আগেই সংসদ অধিবেশন থেকে বেরিয়ে আসেন। বিলটি উত্থাপন করা হলে আওয়ামী লীগের দলীয় চিফ হুইপ শাহ মোয়াজ্জেম হোসেন মৌলিক অধিকার স্থগিত রাখার প্রেক্ষিতে কোনো প্রস্তাব উত্থাপনের সুযোগ না দেবার আহ্বান জানান। এই পর্যায়ে বাংলাদেশ জাতীয় লীগের জনাব আতাউর রহমান খান বৈধতার প্রশ্ন উত্থাপন করে আলোচনার সুযোগ দানের জন্য স্পিকার জনাব মালেক উকিলকে অনুরোধ করেন, কিন্তু স্পিকার তা নাকচ করে দেয়। পরে কণ্ঠভোটে চিফ হুইপের প্রস্তাব গৃহীত হয়। তারপর আইনমন্ত্রী মনোরঞ্জন ধর সংসদে জরুরি ক্ষমতা বিল 1975 পেশ করেন। চিফ হুইপ এক্ষেত্রেও মৌলিক অধিকার স্থগিতকরণ বিধি প্রয়োগ না করার আবেদন জানালে বিষয়টি কণ্ঠভোটে পাশ হয়। এখানে একটি বিষয় বিশেষ প্রাণিধানযোগ্য। যদিও বিলটি সংসদে বিনা বাধায় পাশ হয়, তবে গণতন্ত্রের বিকল্প একনায়কতন্ত্রের প্রশ্নে আওয়ামী লীগের মধ্যেও দ্বিমত পরিলক্ষিত হয়। পরে জেনারেল ওসমানী ও জনাব ব্যারিস্টার মইনুল হোসেন একদলীয় শাসন ব্যবস্থার বিরোধিতা করে তাদের সংসদ সদস্যপদ থেকে ইস্তফা দেন। আওয়ামী লীগের প্রবীণ গণতন্ত্রী মনা নেতৃবৃন্দ শেখ মুজিবের এই পদক্ষেপে ভীষণ অসন্তুষ্ট হন। বাকশাল গঠনের পর দেশের রাজনৈতিক অবস্থার কথা ভেবে তারা চিন্তিত হয়ে পড়েন। বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করার জন্য অন্য কেউই দায়ী নয়, স্বয়ং শেখ মুজিব হত্যা করেছিলেন গণতন্ত্রকে। দেশে একনায়কতন্ত্রের বিরুদ্ধে চাপা অসন্তোষ সৃষ্টি হয়। বাকশাল গঠনের দিন অনেকেই বলেছিলেন শেখ মুজিব নিজে আওয়ামী লীগের নীতি আদর্শ বিসর্জন দিলেন স্বীয় স্বার্থে। বাকশালের জগদ্দল পাথর বাংলাদেশের মানুষের বুকের উপর এভাবেই চেপে বসল। এ পাথরকে উগড়ে না ফেলা পর্যন্ত মানুষের নিস্তার নেই। এরপরই সরকারি আদেশ জারি করে আইন বিভাগের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ও জনগণের মৌলিক স্বাধিকার ছিনিয়ে নেওয়া হয়। আওয়ামী লীগের খন্দকার মোশতাক এবং বিভিন্ন পর্যায়ে প্রভাবশালী নেতা ও কর্মীদের সাথে যোগাযোগ করে আওয়ামী লীগের আভ্যন্তরীণ অনেক প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তথ্য আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছিলাম। এই সমস্ত তথ্যগুলো ছিল আমাদের পরিকল্পনার জন্য অপরিহার্য। আমরা জানতে পেরেছিলাম সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী, শেখ ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক প্রমুখরাই ছিলেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে কট্টর রুশ ভারতপন্থী। বাকশালী একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার মূল উদ্যোক্তা ছিল শেখ ফজলুল হক মনি, নজরুল ইসলাম, আব্দুস সামাদ আজাদ, আব্দুর রাজ্জাক, মনসুর আলী, সেরনিয়াবাদ, সৈয়দ হোসেন, মনি সিং এবং প্রফেসর মোজাফফর আহমদ। রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করা এবং নিজেদের অবস্থানকে সুসংহত করার জন্যই শেখ মুজিব এ সমস্ত উচ্চভিলাষী নেতাদের উপর প্রভাব ও পরামর্শ মেনে নিয়ে গণতন্ত্রের বলি দিয়ে বহুদলীয় শাসন ব্যবস্থার পরিবর্তে একদলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তার এই হঠকারী সিদ্ধান্তকে আওয়ামী লীগের বৃহৎ অংশই মেনে নিতে পারেনি। শেখ মুজিবের ক্ষমতার প্রতাপের মুখে নিরাপত্তার ঝুঁকি নিয়ে সেদিন এরা প্রকাশ্য বিরোধিতা না করে নীরব থাকতে বাধ্য হয়েছিলেন। কিন্তু শেখ মুজিবের এই সিদ্ধান্তের ফলে সংসদে সেদিন বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল গণতন্ত্রী মনা নেতৃবৃন্দ ও সংসদ সদস্যদের মাঝে। এদের অনেকেই বর্ষিয়ান নেতা খন্দকার মোশতাকের সাথে আলোচনা করে এ ব্যবস্থার প্রতিকারের রাস্তা খুঁজে পুনঃপ্রতিষ্ঠা করার কোনো পদক্ষেপ নিলে আওয়ামী লীগের এই বৃহৎ অংশের সমর্থন পাওয়া যাবে অতি সহজেই। তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পারলে তারা স্বতঃস্ফূর্তভাবে অভিনন্দন জানিয়ে সমর্থন করবে এই ধরনের কোনো পরিবর্তনকে। আর এই বিষয়টিও আমাদের কাছে পরিষ্কার হয়ে ওঠে, সেটা হলো আওয়ামী লীগের মধ্যে
খন্দকার মোশতাকের সমর্থন রয়েছে অনেক। তার ব্যক্তিগত প্রভাব ও জনপ্রিয়তা পার্টির নেতা ও কর্মীদের মাঝে রয়েছে যথেষ্ট। বইটির ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন।